বিসমিল্লাহির রহমানির রহিম। আমার ইউটিউব চ্যানেল এজ এ ব্রাদার্স স্কুলে তোমাদের সবাইকে স্বাগতম। আমি অনার্স চতুর্থ বর্ষের গণিত বিভাগের পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন করাইতেছিলাম। এর আগে আমি তোমাদেরকে 31টি লেকচার দিয়েছি, আজকে আমার 32তম লেকচার। আমি তোমাদেরকে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের 3-এর এ থেকে তোমাদেরকে প্রবলেম সলভ করাইতেছিলাম। আজকে দেখো আমি তোমাদেরকে এক্সাম্পল 9 করাচ্ছি। এক্সাম্পল 9 বলছে যে এক্স পি প্লাস 3y³ সমান 2 ইন্টু জেড মাইনাস এক্স স্কোয়ার কিউ স্কোয়ার এর সম্পূর্ণ এবং ব্যতিক্রমী যুগজ নির্ণয় করো। দেখো এখানে দেওয়া আছে এক্সপি, দেওয়া আছে এক্সপি প্লাস 3y³ সমান 2 ইন্টু জেড মাইনাস এক্স স্কোয়ার কিউ স্কোয়ার। তো এটাকে আমরা সবটাকে আমরা ডান পাশে নিয়ে আসছি, তাহলে -2z2টা গুণ করে দিছি এবং ডান পাশে নিয়ে আসলে এটা এই অংশটা থাকতেছে ইকুয়াল টু 0। আমরা এটাকে ধরে নিলাম 1 নং। তো আমরা যদি চার পিট নিয়মে সমাধান করতে যাই তাহলে আমাদের প্রথমে ধরে নিতে হয় যে দড়ি এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ সমান যে সমীকরণটা দেওয়া থাকে এই সমীকরণটা আমাদের ধরে নিতে হয়। তো আমরা প্রথম কাজটা হচ্ছে 4 পিটের সাহায্যে আমরা সমাধান করব। তো 4 পিটের সাহায্যে সমাধান করলে কি করতে হয়, আমরা যেই সমীকরণটা দেওয়া আছে এটাকে একবার এক্সের সাপেক্ষে, আরেকবার ওয়াই সাপেক্ষে, জেডের সাপেক্ষে, পি এর সাপেক্ষে, কিউর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করতে হয়। অর্থাৎ যেই সমীকরণটা দেওয়া আছে ওই সমীকরণটাকে আমরা এফ অফ এক্স ওয়াই জেড পি কিউ ধরে নিছি, অর্থাৎ এফ ধরে নিছি। তাহলে এফকে আমরা একবার এক্সের সাপেক্ষে, ওয়াইয়ের সাপেক্ষে, জেডের সাপেক্ষে, পি এর সাপেক্ষে এবং কিউর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করলে আমরা এই মানগুলা পাইতেছি। দেখো এগুলো তোমরা সহজে বুঝবা, আংশিক অন্তরীকরণ এগুলো আগেও বলা আছে, তাই আমি আর নতুন করে বলতেছি না। পরবর্তীতে যে কাজটা করতে হয় সেটা হচ্ছে আমাদের 4 পিটের সহায়ক সমীকরণ। দেখো এখন 4 পিটের সহায়ক সমীকরণ দেওয়া আছে, এটা মুখস্থ আমাদেরকে লিখতে হবে এবং পরবর্তীতে উপরে যে মানগুলো আছে ডিএফ ডিএক্স, ডিএফ ডিওয়াই, ডিএফ ডিজেড, ডিএফ ডিপি, ডিএফ ডিকিউ, এই মানগুলো আমাদেরকে এই 4 পিটের সহায়ক সমীকরণে আমাদেরকে এখন বসাইতে হবে। তাহলে দেখো এই 4 পিটের সমীকরণে যদি আমরা এই মানগুলো বসাই তাহলে আমাদের এই অংশটা আসতেছে। এখন এখানে মাইনাস আছে বিদায় বা ব্র্যাকেট আছে, মাইনাসটা তুলে দিতে হবে, তারপরে ব্র্যাকেট উঠাই দিলে আমাদের এই লাইন থেকে এই লাইন জাস্ট সরল করা হয়েছে, আর কিছু না। যেমন এখানে ব্র্যাকেট আছে, ব্র্যাকেটটা উঠাই দিছে, কিউ গুণ করে দিছে, আর ডিওয়াই এর উপরে ছিল, এটার সামনে মাইনাস ছিল, মাইনাসটা গুণ করে দিতে পারো অথবা এমনিতে রাখলেও হবে। এটাকে আমরা ধরে নিলাম 2 নং। তারপরে দেখো এখান থেকে আমরা এখন আমরা সুবিধা মতো সমাকলন করব। তো সমাকলন করলে কি হয়, দেখো এখানে দেখা গেছে দ্বিতীয় এবং চতুর্থ অনুপাত নিয়ে পাই, অর্থাৎ 2 নাম্বার এবং 4 নাম্বার যে অনুপাতটা, এখানে যদি 2 নাম্বার অনুপাত এটা আর 4 নাম্বার অনুপাত এটা, এই দ্বিতীয় এবং চতুর্থ অনুপাত নিলে আমাদের সমাকলন করতে সুবিধা হবে, এজন্য আমরা এই অংশটা নিলাম। তোমরা যে কোনো অনুপাত নিতে পারো, অর্থাৎ আমাদের টার্গেট থাকবে যে 2টা অনুপাত নিলে সহজেই সমাকলন করা যায় ওই 2টাই অনুপাত নিব। এখন দেখো সমাকলন করে পাই, তাহলে ডি কিউ কিউ যদি এটাকে আমরা সমাকলন করি তাহলে কি হবে, লন কিউ, আর ডিএক্স মাইনাস এক্স এটাকে সমাকলন করলে হবে মাইনাস লন এক্স, আর সমাকলন ধ্রুবক হিসাবে আমরা নিতেছি লন C1। এখন এটাকে যদি আমরা লন এক্সটাকে যদি আমরা বাম পাশে নেই তাহলে লন কিউ প্লাস লন এক্স, আর ডান পাশে থাকতেছে লন C1। তারপরে দেখো লন কিউ আর লন এক্স এই দুইটাকে আমরা একসাথে করে লিখলাম লন কিউ এক্স, আর এটা লিখলাম লন C1। তাহলে কিউ লন লন কাটা গেলে কিউ এক্স সমান C1, কিউ সমান C1/x। এখন আমরা এখানে কিউর মান পাইছি, তাহলে আমাদের কাজ হচ্ছে কিউর মান পাইলে 1 নং এ কিউর মান বসাই দিয়ে পি এর মান বের করব। তাহলে আমরা এই কিউর যে মানটা পাইছি এটা আমরা 1 নং এ বসিয়ে দেব। আমরা যে 1 নং ছিল আমাদের, যে 1 নং ছিল, 1 নং এর মধ্যে আমরা কিউর মান বসাই দিয়া এখন আমরা পির মান বের করব। দেখো আমরা যদি এই মানটা, এটা ছিল আমাদের 1 নংটা, 1 নং এর মধ্যে এবার আমরা কি করছি, পি এর মান বসাই দিছি, সরি কিউর মান বসাই দিলে আমাদের এই অংশটা আসে। দেখো এই অংশটা আসে, অর্থাৎ প্রথমে মান বসাই নাই, প্রথমে 1 নংটা লিখছি, তারপরে এটা আবার বাম পাশে নিছি। একটু কাজ এটা আগেই করা ছিল, এই লাইন পর্যন্ত তো আগেই করা ছিল আমাদের, এটা না করলেও পারবা, সরাসরি এটা 1 নংটা এই লাইনটা লিখলে হবে। এই নং থেকে এই লাইন থেকে এই লাইনে
আমরা কিউর মান বসাই। দেখো এই লাইন থেকে এই লাইন অর্থাৎ তৃতীয় লাইনে আমরা কিউর মানটা বসাই দিছি, এটা সহজেই বুঝবা। যেমন এখানে কিউ আছে, কিউর মান c1/x বসাইছি। এখানে কিউ আছে, কিউ স্কোয়ার আছে, এই জন্য আমরা কিউ স্কোয়ার বাই এক্স স্কোয়ার লিখছি। এখানে দেখো এখানে কিউ স্কোয়ার দেওয়া হয়নি, এখানে স্কোয়ার হবে, কিউ স্কোয়ার হবে, এখানে হবে কিউ স্কোয়ার। এবার দেখো তারপরে প্রত্যেকটা লাইনই সহজেই বুঝবা। এটা তোমরা এটা উপরে রাখছি, এক্সট্রা নিচে লিখছি, আর কিছু না। আর এখানে এক্স স্কোয়ার কাটা, এই জন্য 2c1 স্কোয়ার লিখছি, 2c1 স্কোয়ার। তারপরে দেখো এক্স পিটা ডান পাশে রাখছি আর বাকি সব নিয়ে গেছি বাম পাশে। আর এদিকে কি করছি, 2 কমন নিয়েছি, এটা এবং এটা একসাথে রাখছি। আর এটারে নিয়েছি একসাথে, দেখো দূরে সরাই নিয়েছি, এটা -3y/x, এটা নিয়ে গেছি দূরে। আর এইটা আর এটা থেকে 2 কমন নিলে z-c1 হোল স্কোয়ার, দেখো z-c1 হোল স্কোয়ার। তো এখানে আছে xp, তো আমাদের দরকার তো p, তাহলে এক্সটাকে আমরা এদিকে নিচে নিয়ে আসবো আর শুধু বাম পাশে p রাখবো। তাহলে আমরা এখানে কি করছি, p এর মান রেখেছি আর এক্সটারে ভাগ করে দিয়ে দিছি, তাহলে এই অংশটা আসছে। এখন দেখো আমাদের কাছে p এর মানও আছে, কিউর মানও আছে। দেখো এর আগের পেজে আমরা p এর মান বের করে রাখছিলাম, কিউর মান বের করে রাখছিলাম। এবার কিউর মান ব্যবহার করে আমরা p এর মান বের করছি। তাহলে আমরা জানি যে এই ম্যাথগুলো করতে গেলে আমাদের প্রথম কাজই হচ্ছে p এর মান এবং কিউর মান, আর dz সমান p dx প্লাস q dy এই অংশে মান বসাইতে হয়। তাইলে আমরা যদি এইখানে এখন মান বসাই তাহলে আমরা কি পাই, দেখো dz p এর মান যেটা ছিল এই পুরো অংশ, এই মানটা, এই p এর মান এইখানে আছে, এটা বসাই দিলাম dx, আর কিউর মান তো c1/x জানোই, তাহলে dy, আর বাকি যে dy আছে dy বসাই দিলাম। এবার আমি এক্স স্কোয়ার দ্বারা উভয় পক্ষে গুণ করছি, দেখো এক্স স্কোয়ার দ্বারা উভয় পক্ষে গুণ করে দিছি। তো এদিকে এক্স স্কোয়ার গুণ করছি, এইটাতেও এক্স স্কোয়ার গুণ করছি। তো এক্স স্কোয়ার গুণ করলে নিচের একটা এক্স আর উপরের এক্স স্কোয়ার থেকে একটা এক্স কাটা গিয়ে এক্স থাকবো। এই লাইনটা আমরা একসাথে করে ফেলছি, আর ইন্টু z-c1 হোল স্কোয়ার। এখানে একই অবস্থা 3c1y, তাহলে এক্স স্কোয়ার একটা যে গুণ করছিলাম এই এক্স স্কোয়ারের এক্স স্কোয়ার কাটা গিয়া 3c1y থাকবে dx। এখানেও দেখো নিচের একটা এক্স আর উপরের এক্স স্কোয়ারের এক্স কাটা যাবে, তাহলে c1x dy, এটা এক লাইনই করে ফেলছি, একটা লাইন স্কিপ করছি, তোমরা বাড়াইও করতে পারো, সমস্যা নাই। তারপরে দেখো এক্স স্কোয়ার ডিজেড যা আছে ঠিক রাখলাম, আর এই টার্মটারে আমরা বামে নিয়ে গেছি, এই জন্য মাইনাস হয়েছে, আর বাকি সবগুলা ডানে রেখে দিছি। এবার দেখো এই পুরো অংশটাকে আমরা x⁴ দ্বারা ভাগ করে দিছি, আর এই অংশটাকেও x⁴ দ্বারা ভাগ করে দিছি এবং আলাদা আলাদা দিয়ে দিলাম। এখন এই অংশটারে লেখা যায় এই আকারে, দেখো dx², আর উপরে লেখা যায় z-c1 স্কোয়ার। দেখবা ডি ইউবি সূত্র যদি বাংলো ইউ ddx অফ বি প্লাস বি ddx অফ ইউ, তাহলে উপরের লাইনটা আসে, এটারে বাংলে দেখবা উপরের লাইনটা আসে। ঠিক একইভাবে এইটাও যদি তোমরা বাঙো, এই নিচের অংশটারে লেখা যায়, এই অংশটারে লেখা যায় dc1y(x³), অর্থাৎ এটাকে বাংলে উপরের অংশটা আবার আমরা ফিরে পাই। তাইলে দেখো সমাকলন করে পাই। এখন আমরা জানি সমাকলন এবং অন্তরীকরণ হচ্ছে একটা আরেকটার বিপরীত। তাহলে এটাকে যদি আমরা সমাকলন করি তাহলে ডি কাটা থাকবে এই অংশটা, ভিতরের অংশটা, এটাকে সমাকলন করলেও থাকবে শুধু এই অংশটা ডি কাটা। ঠিক একইভাবে লিখলাম, আর সমাকলন ধ্রুবক হিসাবে আমরা নিলাম c2। ইহাই হচ্ছে নির্ণয় পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল। আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পারছো এবং এই পর্যন্ত সমস্যা হওয়ার কথা না, কিন্তু আমাদেরকে বলছে ব্যতিক্রমী সমাধান আছে কিনা দেখতে, আর যদি থাকে তাহলে আমাদেরকে ব্যতিক্রমী সমাধান নির্ণয় করতে বলছে। তো আমরা এর আগের যে লেকচার অর্থাৎ 31 নাম্বার লেকচারও আমি তোমাদেরকে বলছিলাম যে নির্ণয় পূর্ণাঙ্গ ইন্টিগ্রাল যে সমাধানটা বের করি এটা থেকে আবার আমাদের কি করতে হয়, ব্যতিক্রমী সমাধানটা বের করতে হয়। তো আমরা এই অংশটাকে লিখবো। আবার দেখো দ্বিতীয় অংশ, এখানে আমরা ওই যে আনসারটা লিখার পরে এটাকে আমরা ধরে নিলাম, যে কোনো একটা নং দিলাম, যেহেতু আমাদের সবশেষ 3 নং আসছে এটাকে আমরা 4 নং দিলাম। এবার আমাদের কাজ হচ্ছে এই 4 নংকে c1 এবং c2 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা। ব্যতিক্রমী সমাধান নির্ণয় করার নিয়মটাই হচ্ছে আমরা যে আনসারটা পাবো এই আনসারটাকে c1 এবং c2 এর সাপেক্ষে আংশিক অন্তরীকরণ করা। এখন দেখো এটাকে যদি আমরা c1 এর সাপেক্ষে অন্তরীকরণ করি তাহলে এটা শূন্য হয়ে যাব, আর এটা হবে 2c1, তাহলে মাইনাস আছে -2c1, আর নিচে x² তো x²ই থেকে যাইব, এটা ধ্রুবক হিসাবে নিব। আর এদিকে দেখো c1 আছে, তাহলে y/x2 প্লাস c2,
এটা হচ্ছে C1 এর সাপেক্ষে অন্তরীকরণ করলাম, আবার C2 এর সাপেক্ষে অন্তরীকরণ করব। দেখো এখানে কোনো C2ই নাই, এখানে কোনো C2 নাই, তাহলে দেখো বাম পক্ষে 0 হবে। এখানেও কোনো C2 নাই, এটাও 0 হবে। এরপরে দেখো এখানে C1 রে C2 রে যদি C2 এর সাপেক্ষে অন্তরীকরণ করো তাহলে 1 হবে, তাহলে 0 সমান 0 প্লাস 1, সুতরাং 0 সমান 1। আচ্ছা দেখ খেয়াল করে, এটাকে আমরা ধরে নিলাম 6 নং। আচ্ছা এটা কি কোনোভাবে সম্ভব 0 সমান 1? 0 কি 1 এর সমান হইতে পারে? না, 0 1 এর সমান হইতে পারে না। দেখা গেছে কি যে সম্পর্ক 6 অযৌক্তিক। তাহলে খেয়াল করো সম্পর্ক যে 6 অর্থাৎ আমাদের যে 6 নংটা আছে এটা কিন্তু কোনোভাবেই যৌক্তিক না, একটা অযৌক্তিক, কারণ শূন্য কখনো 1 এর সমান হইতে পারে না। সম্পর্ক 6 অযৌক্তিক, কাজেই প্রদত্ত সমীকরণের ব্যতিক্রমধর্মী যুগজ নাই, অর্থাৎ ব্যতিক্রমধর্মী কোনো সমাধানই নাই। এর আগে যে এক্সাম্পল 7 করাইছিলাম অর্থাৎ 31 নম্বর লেকচারে, ওইটাতে কিন্তু এরকম অযৌক্তিক কোনো টার্ম আমাদের আসে নাই, এজন্য আমরা বলতে পারছিলাম যে এটার কি ব্যতিক্রমধর্মী সমাধান ছিল এবং আছে বলছিলাম। কিন্তু এটাতে যেহেতু অযৌক্তিক একটা রেজাল্ট আসছে, এজন্য আমরা বলতে পারি যে এটাতে কোনো ব্যতিক্রমধর্মী যুগজ নাই, অর্থাৎ ব্যতিক্রমধর্মী কোনো সমাধানও নাই। আশা করি তোমরা বুঝতে পারছো, এবং তোমরা আমার সাথে সাথে যদি অঙ্কগুলো করে নাও তাহলে তোমাদের তেমন সমস্যা হবে না, এবং পরবর্তী যেই ভিডিও এতে আমি তোমাদেরকে পরবর্তী ম্যাথগুলো আপলোড দেব।